ঠিক যেরকম বাংলাদেশে ষড়যন্ত্র হয়েছিল শেখ হাসিনাকে সরাতে, ঠিক যেরকম নেপালে আমরা দেখলাম জেনজি প্রোটেস্ট, ঠিক সেই রকম একটা প্রোটেস্টের আগুন এই মুহূর্তে ভারতের একেবারে উপরের একটি অংশে আমরা লক্ষ্য করতে পারছি। লে লাদাখ, সেই লে লাদাখ এই মুহূর্তে জ্বলছে। এবং আপনারা ওই সিনেমাটা দেখেছিলেন না বলিউডের অল ইজ ওয়েল? সেই অল ইজ ওয়েলের র্যাঞ্চো, সেই র্যাঞ্চোর ক্যারেক্টারটা যাকে কেন্দ্র করে বলা হয়, সেই সোনাম ওয়াংচুকি নাকি এই যে আন্দোলন, এই বিক্ষোভ, এই যে প্রোটেস্ট, যুব সমাজের যে প্রোটেস্ট, তাদের ন্যায্য কিছু দাবি রয়েছে বলেও বলা হচ্ছে, তাদের স্টেটহুডের দাবি যেটা অন্যতম, এছাড়াও আরও বেশ কিছু বিষয় যেগুলো নিয়ে তারা প্রতিবাদে সরব হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে তারা তাদের দাবি জানাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথাও কি এই আন্দোলনকে হাতিয়ার করে ডিপ স্টেট কাজ করছে? কোথাও কি কেন্দ্রীয় সরকার বা এই মুহূর্তে ভারতের যে সরকার, সেই সরকার ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে? এক এক করে আমরা আনফোল্ড করার চেষ্টা করব এই সার্বিক পরিস্থিতি। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনলাইনে যোগ দিয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। কর্নেল চৌধুরী, আপনার কাছে প্রথম যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে গিয়ে, দেখুন আমরা পরপর যদি দেখি, মানে আমাদের এই রিজিয়নটায় শুধুমাত্র মানে বাংলাদেশ বা নেপাল নয়, আমরা শ্রীলঙ্কায় এইরকম পরিস্থিতি দেখেছি, বাংলাদেশে দেখেছি, শ্রীলঙ্কায় দেখলাম, ইন্দোনেশিয়াতে সেরকম সিচুয়েশন, মিয়ানমার সংঘর্ষে একেবারে মিয়ানমার গৃহযুদ্ধে জেরবার ছিল, জুনটা সরকার এই মুহূর্তে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে লে লাদাখকে নিশানা করে কি সেই একই রকম একটা পরিস্থিতি ভারতেও তৈরি করার চেষ্টা চলছে? ডিপ স্টেট কি পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে ভারতের সরকার ভেঙে দেওয়ার খেলায়? স্বপন, আমরা এতটা নেপাল এবং যা অবস্থা হয়েছিল অথবা বাংলাদেশ 5ই অগস্ট 2024-এর আগে যে গণ অভ্যুত্থান হয়েছিল, আমরা সেটার সঙ্গে লে লাদাখের যদি তুলনা করি, আমাদের মনে হয় কোথাও না কোথাও একটা ভুল হবে। কারণ লে লাদাখে কেন এই ঘটনাটা ঘটলো, কেন প্রথমে জানতে হবে এই ঘটনাটা ঘটলো, এবং এই হাজার হাজার আমার লে লাদাখের ভাই যারা রাস্তায় নেবে, এই ঘটনাটা গতকাল আমরা দেখলাম বিভিন্ন জায়গায়, মিডিয়া, গণমাধ্যমে দেখলাম, নিশ্চিতভাবে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। প্রথম প্রশ্ন হচ্ছে কেন হলো? তো প্রথম কেন হলো আমাদের জানতে হবে, কারণ লে লাদাখ আমরা জানি একটা খুব সেন্সিটিভ বর্ডার স্টেট, এবং স্বপন এই লাদাখের সঙ্গে যে লাইন অফ কন্ট্রোল উপর ওই সাইডে চীন আছে, প্রায় 1557 কিলোমিটার, 1557 কিলোমিটার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লে লাদাখ, তার সঙ্গে চীন। সো ইট ইজ প্রথম জানতে হবে নট অনলি আ বর্ডার স্টেট বাট আ ভেরি ভেরি হাইলি সেন্সিটিভ এরিয়া, ওয়ান। এবং এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোথা দিয়ে যাচ্ছে? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লে লাদাখ হয়ে মিডল সেক্টর, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ, সেখান থেকে এগিয়ে গিয়ে লাস্টে শেষ হচ্ছে অরুণাচল প্রদেশ। এই পুরোটাই আমাদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলি, যে এইটা ভারতবর্ষ অথবা চীন এই একটা লাইনকে, ইমাজিনারি লাইনকে মানে অথবা না মানে, যেহেতু আমাদের এখানে কোনো সীমান্ত মার্ক নয়, তার মানে হচ্ছে দেয়ার ইজ এ প্রবলেম অফ আ বর্ডার, একটা সীমান্তর বর্ডারে প্রবলেম আছে। কোনটা আমাদের বর্ডার? সেটা না চায়না মানে, না ভারতবর্ষ মানে। এক নাম্বার টু হচ্ছে লে লাদাখ ইজ এ ফ্রাজাইল এরিয়া। ফ্রাজাইল মানে এটা প্রাকৃতিক যা গঠন লে লাদাখে, সেখানে যদি একটু 19-20 হয় এবং সেইটাকে যদি আমরা ঠিক করে লে লাদাখকে রাখতে না পারি, বিশেষ করে এই হিমালয়ের যে পর্বত, হিমালয়ের যে রেঞ্জ, এই রেঞ্জটাকে যদি আমরা ডিস্টার্ব করি, তাহলে শুধু লে লাদাখে প্রবলেম হবে না, পুরো ভারতবর্ষ প্রবলেম হবে। প্রবলেম নাম্বার 2 বললাম। 3, লে লাদাখে ইজ এ হিল এরিয়া অ্যান্ড এ ট্রাইব এরিয়া। এই কথাগুলো দর্শক যারা দেখছে পরিষ্কার করে শুনবেন দয়া করে, কারণ ইট ইজ এ হিলি এরিয়া এবং ইট ইজ এ ট্রাইবাল এরিয়া, ইট ইজ এ ট্রাইব এরিয়া। তো অ্যাজ পার দ্য 6th শিডিউল, আমাদের যে সংবিধানের 6th শিডিউল বলছে যে যেইখানে পার্বত্য হিলি এরিয়া এবং যেই হিলি এরিয়াতে ট্রাইব থাকে, কিছু রিজার্ভেশন ওই এরিয়াগুলোতে সংবিধান দেয়।
কোন রাজনৈতিক দল দেয় না। কেন্দ্রে রাজনৈতিক দল আসবে যাবে, সমস্ত রাজনৈতিক দল গভর্ন বাই সংবিধান। সেই সংবিধান বলছে যেটা নর্থ ইস্টে আছে, উত্তর পূর্বের রাজ্যে যেগুলো 6th শিডিউল মানা হচ্ছে, সেটা লে লাদাখের সাধারণ নাগরিক, সাধারণ মানুষের দাবি, লাদাখিদের দাবি, এই কনস্টিটিউশনের 6th শিডিউল এটাও লেতে লাগু করতে হবে। তাহলে কি হবে, যে প্রাকৃতিক আমরা তাহলে এটাকে বাঁচিয়ে রাখতে পারবো, যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, বিকজ অফ দ্য সেন্সিটিভিটি অফ দ্যাট এরিয়া লে লাদাখ ওয়ান। এবং যে ট্রাইব আছে সেই লে লাদাখি ট্রাইবটাকে, তাদের কিছু বিশেষত্ব আছে, সেই ট্রাইবটাকে বাঁচিয়ে রাখবার। তৃতীয় হচ্ছে, যেহেতু এটা বর্ডার স্টেট, ইট ইজ এ হাইলি সেন্সিটিভ এরিয়া, সেই 6th শিডিউলে অনেক পলিসি আছে, সেইগুলো যদি আমরা মানতে না পারি, তাহলে পুরো লে লাদাখ, আমি লাদাখ বলছি, এই পুরো রিজিয়নটা, এটা একটা ইউনিয়ন টেরিটরি দিয়েছে কিন্তু লেজিসলেচার নেই। জম্মু কাশ্মীরে একজন মুখ্যমন্ত্রী, লেজিসলেটেড মুখ্যমন্ত্রী আছে, অ্যাসেম্বলি আছে, দিল্লি ইউনিয়ন টেরিটরি একটা অ্যাসেম্বলি আছে, লাদাখও বলছে আমার স্টেটহুড চাই। যেমন জম্মু কাশ্মীরকে স্টেটহুড দিয়েছো, লে লাদাখকে স্টেটহুড দিতে হবে, এবং লে লাদাখেও 2টো সিট কর্নেল চৌধুরী, এখানে একটা প্রশ্ন আপনার কাছে রাখবো। আপনি দীর্ঘদিন, আপনার সার্ভিস জীবনে দীর্ঘদিন লে লাদাখে কর্মরত ছিলেন, সেখানে কাজ করেছেন, এবং সেখানকার ভৌগোলিক যে অবস্থান, সেই ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দিক সবকিছুই আপনি খুব ভালোভাবে চেনেন বা বোঝেন। আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময়ের, মানে এই মুহূর্তে যে স্টেটহুডের দাবি, যেটা আপনি বলছেন যে যোগ্য, এবং স্টেটহুডের দাবিতে ওয়াংচুক অনেকদিন ধরে তিনি অনশন করছেন, সমস্যাটা ঠিক কোথায়? মানে আপনার কি মনে হয় স্টেটহুড দেওয়াতে সমস্যাটা ঠিক কোথায়? স্বপন, ফার্স্ট অফ অল, লেতে আমি একটা লম্বা টেনিউর, আপনি যেটা বললেন, আমাদের 1999 কার্গিল অপারেশনের পরে আমাদের ডিভিশন মুভ করেছিল 8 মাউন্টেন ডিপ, যেটা লড়াই করে। আমরা মুভ করেছিলাম লাদাখে, একটা নিম্মু বলে জায়গা আছে, উইচ ইজ জান্সকার। যদি জান্সকার এই নদীর সঙ্গে, তার পাশে একটা সুন্দর একটা জায়গা, সেটার নাম নিম্মু। লাদাখ থেকে অ্যাবাউট 45-50 কিলোমিটার। আমরা প্রায় আমাদের মানে কিছু জিনিস পেতে গেলে লে লাদাখে যেতে হতো, এবং আমরা এই পুরো এরিয়াটাই আমাদের 8 ডিপ পুরো সেক্টরে ছিল। সেটা বুথখারবু বলুন, লে লাদাখ বলুন, কার্গিল বলুন, আপনি আটটু ওপরে চুশুল চলে যান, সেই জায়গায় 3 ডিপ এসে গেল। এই কমপ্লিট এরিয়া আমাদের মুভ করতে হতো। তো আমি লে লাদাখের সঙ্গে খুব অবগত, এক, এবং ওইখানকার আমাদের যে লাদাখ স্কাউট আছে, বীর সৈনিক, যারা কার্গিলের সামনের থেকে লড়াই করেছে, লাদাখ স্কাউটস ভারতীয় সামরিক বাহিনীর একটি রেজিমেন্ট, বীর সৈনিকদের সেই লাদাখ রেজিমেন্টের মধ্যে ভর্তি আছে, তাদের সঙ্গেও আমাদের খুব ক্লোজ রিলেশনশিপ ছিল।